গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৭৬, হাসপাতালে রোগীর ভিড়, চাপ সামলাতে হিমশিম অবস্থা। উত্তরাঞ্চলে এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রথম পদক্ষেপ মার্কিন প্রশাসনের। একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে আরোপিত বিধি নিষেধ শিথিল, স্বাগত জানালো দামেস্ক। 4 দশকে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী হামলায় 20,000 ভারতীয় নিহত, দাবি নয়াদিল্লি। মিথ্যার উপর ভিত্তি করে আগুন নিয়ে খেলছে ভারত, হুঁশিয়ারি ইসলামাবাদে। মিয়ানমারের রাখাইন উপকূলে রোহিঙ্গা বাহিনী 2টি নৌকা ডুবে নিখোঁজ অন্তত 427, জীবিত উদ্ধার 87, তথ্য জাতিসংঘ শরণার্থী সংস্থার। এবং বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা কেড়ে নেওয়ার বিরুদ্ধে হার্ভার্ডের মামলা, প্রতিহিংসামূলক পদক্ষেপ দাবি। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত করলেন আদালত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে এই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। এ অবস্থায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে গাজার হাসপাতালগুলো। এদিকে ত্রাণবাহী 300 ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে দাবি করেছে ইসরায়েল, তবে এর 1/3 উপত্যকায় পৌঁছায়নি বলে জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। এই সহায়তা প্রয়োজনের তুলনায় কিছুই না বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। গাজার উত্তরাঞ্চলে হামলার মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহুর সেনারা। আহতদের ঠাঁই দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। জাতিসংঘ বলছে গাজাবাসী এখন যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায় পার করছে, যেখানে একদিকে একের পর এক হামলা, অন্যদিকে ক্ষুধার যন্ত্রণা। গত সপ্তাহে যুদ্ধের সরাসরি প্রভাবে 4টি প্রধান হাসপাতাল বন্ধ হয়ে গেছে, যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ইউরোপিয়ান গাজা, কামাল আদান ও হাম্মাদ হাসপাতাল। যুদ্ধ শুরুর পর থেকে গাজার স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর 700 বেশি হামলা হয়েছে। জাতিসংঘ বলছে গত এক সপ্তাহে গাজার স্বাস্থ্য খাতের ওপর ইসরায়েলি হামলা প্রায় 400 গুণ বাড়ানো হয়েছে। এদিকে 11 সপ্তাহ পর প্রথমবারের মতো কিছু ত্রাণ পৌঁছেছে গাজায়। ইউনিসেফ জানিয়েছে 20 ট্রাক পুষ্টিকর খাদ্য সামগ্রী দেইর আল বালা অঞ্চলে তাদের গুদামে পৌঁছেছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দক্ষিণ ও মধ্য গাজার কয়েকটি বন্ধ বেকারি আবার চালু হয়েছে। 2 মাস বন্ধ থাকার পর আল বান্না বেকারির মতো প্রতিষ্ঠানগুলো আবারও চালু হতে শুরু করেছে, তবে প্রয়োজনের তুলনায় তা সামান্য। ইসরায়েল জানায় কেরেম শালম ক্রসিং দিয়ে 300 ট্রাক ত্রাণ ঢুকেছে, তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন এর 1/3 গাজা শহরে পৌঁছাতে পারেনি নিরাপত্তাহীনতার কারণে। উত্তরের দিকে এখনো কোনো ত্রাণ যায়নি। আর নতুন মার্কিন সমর্থিত ত্রাণ বন্টন প্রক্রিয়াতেও জাতিসংঘ অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রথম কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। দেশটিতে বিদ্যুৎ, জ্বালানি, পানি ও স্যানিটেশন পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সিরিয়া। চলতি মাসে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার ওপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটি পুনর্গঠনের সহায়তার লক্ষ্যে এ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। মধ্যপ্রাচ্য সফরের সময় দেশটির নেতা আহমেদ আল শারার সঙ্গেও সাক্ষাৎ করেন ট্রাম্প। এবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ জানায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এর ফলে সিরিয়ায় বেসরকারি খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। প্রেসিডেন্টের আমেরিকা ফার্স্ট কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2019 সালের সিজার সিরিয়ান নাগরিক সুরক্ষা আইনের আওতায় 180 দিনের জন্য একটি ছাড়পত্র জারি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিবৃতিতে তিনি বলেন, সিরিয়ায় বিনিয়োগের বাধা কাটাতে এবং বিদ্যুৎ, জ্বালানি, পানি ও স্যানিটেশন পরিষেবার পাশাপাশি মানবিক সহায়তার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশ দুটির এক নতুন সম্পর্কের সূচনা হতে যাচ্ছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিরিয়ার সরকারের কাছ থেকেও কিছু পদক্ষেপের প্রত্যাশা করছেন ট্রাম্প।
এদিকে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সিরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক সম্মান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতায় আগ্রহী সিরিয়া। মার্কিন প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত সিরিয়ার মানবিক ও অর্থনৈতিক দুর্ভোগ লাঘবের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেন সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। গেল 4 দশকে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী হামলায় 20,000 ভারতীয়র প্রাণ গেছে বলে দাবি করেছে নয়াদিল্লি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কথা বলেন সংস্থাটিতে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি। এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আইএসপিআর-এর প্রধান বলেন, মিথ্যা বর্ণনার উপর ভিত্তি করে ভারত আগুন নিয়ে খেলা করছে। গত মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পর্যটক নিহতের জেরে ভারত পাকিস্তান উত্তেজনা হামলা পাল্টা হামলায় রূপ নেয়। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে এবার জাতিসংঘে পাকিস্তানকে এক হাতে নিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পরবর্তনিনী হরিশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, 1960 সালের সিন্ধু চুক্তিকে বন্ধুত্বের প্রতীক বললেও পাকিস্তান বারবার যুদ্ধ ও হামলা চালিয়ে সেই চেতনায় আঘাত করছে। গেল 4 দশকে পাকিস্তানের মদদে ভারতে সন্ত্রাসী হামলায় 20,000 ভারতীয়র প্রাণ গেছে বলেও দাবি করেন পরবর্তনেনী হরিশ। শুধু তাই নয়, পানি ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি ও নানা উপায় থাকলেও পাকিস্তান বারবার বাধা দেওয়ার পাশাপাশি পুরনো বাঁধ ও প্রকল্প সংস্কার কার্যক্রম আটকে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আইএসপিআর-এর প্রধান বলেন, মিথ্যা বর্ণনার উপর ভিত্তি করে ভারত আগুন নিয়ে খেলা করছে। সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরো বলেন, পাকিস্তান ভারত দুই দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাদের মধ্যে সামরিক সংঘাত অত্যন্ত বোকামির কাজ। তার অভিযোগ, ভারত বেশ কিছুদিন ধরে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেখানে সামরিক সংঘাতের সুযোগ রয়েছে। এরই মধ্যে দুই দেশের আকাশসীমায় পারস্পরিক নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় পাকিস্তানের আকাশসীমায় আগামী 24 জুন পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে ভারতীয় এয়ারলাইন্সের বিমানগুলোর উপর। ভারতও 23 জুন পর্যন্ত সব ধরনের পাকিস্তানি ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, যা শুরু হয় গেল এপ্রিল মাসের 23 তারিখ থেকে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পরমাণু ইস্যুতে 5ম দফার বৈঠকে আগের অবস্থানে অটল ইরান যুক্তরাষ্ট্র। সীমিত অগ্রগতির দাবি ওমানের। মার্কিন দূতের সঙ্গে মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ। মিয়ানমার উপকূলে আলাদা নৌকাডুবির ঘটনায় 427 রোহিঙ্গা নিখোঁজ হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, গত 9 মে মিয়ানমারের আরাকান উপকূল থেকে 267 রোহিঙ্গা নিয়ে রওনা দেয়া একটি নৌকা বেশ কিছুদূর যাওয়ার পর ডুবে যায়। 66 রোহিঙ্গা তীরে ফিরতে সক্ষম হন, বাকিদের খোঁজ পাওয়া যায়নি। এরপর 10 মে আরাকান উপকূলে 247 রোহিঙ্গাবাহী আরেকটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় 21 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকিরা এখনও নিখোঁজ। এসব রোহিঙ্গা কোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি UNHCR। পরমাণু কর্মসূচি নিয়ে রোমে 5ম দফার বৈঠকেও নিজ নিজ অবস্থানে অটল ছিল ইরান যুক্তরাষ্ট্র। বেশ কিছু নতুন প্রস্তাব উত্থাপন করায় সীমিত অগ্রগতি হয়েছে বলে জানায় ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে এটিই ছিল তেহরানের সবচেয়ে পেশাদার বৈঠক। স্থানীয় সময় শুক্রবার ইতালির রোমে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এ নিয়ে 5মবারের মতো পরোক্ষ আলোচনায় বসলেও আসেনি কার্যকর কোনো সমাধান। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানান, 2-3টি বৈঠকে এই জটিল সমস্যার সমাধান সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এবারের বৈঠককে সবচেয়ে পেশাদার উল্লেখ করে তিনি বলেন, ইরান তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি বলেন, নতুন করে দুই দেশের মধ্যে আলোচনার দরজা খোলা রয়েছে, তবে একতরফাভাবে তেহরানকে চাপে ফেলে কিছু আদায় করা সম্ভব নয় বলে জানান তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্র নিজ অবস্থানে অটল ছিল। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি বলেন, ইরানকে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে, পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত রাখতে হবে। এই দাবিকে অতিরিক্ত ও অন্যায্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে তেহরান। তবে বৈঠকে নতুন কিছু প্রস্তাব উত্থাপিত হয়েছে বলে জানায় মধ্যস্থতাকারী দেশ ওমান। প্রস্তাবগুলো মূল্যায়ন শেষে পরবর্তী আলোচনা কবে হতে পারে তা নির্ধারণ করা হবে।
এদিকে বৈঠকের আগে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও তার প্রশাসনের গোয়েন্দা প্রধান রন ডারমার গোপনে সাক্ষাৎ করেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন ওয়েবসাইট এক্সিওস। এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ের সঙ্গেও উইটকফ দেখা করেন বলে দাবি করে ওয়েবসাইটটি। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এবার ইউর পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। 1 জুন থেকে কার্যকর। অন্য দেশে তৈরি আইফোনে 25% ট্যারিফ বসানোর হুমকি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বড় বন্দি বিনিময় হয়েছে শুক্রবার। উভয় পক্ষ 390 জন করে সামরিক ও বেসামরিক বন্দীকে মুক্তি দিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বন্দি ছাড়ের ঘোষণা দেওয়া হয়। বন্দি বিনিময় শেষ হলেই কিয়েভকে একটি খসড়া শান্তি চুক্তি দেওয়ার কথা জানিয়েছে মস্কো। মস্কো কিয়েভ যুদ্ধবিরতি নিয়ে দেখা যাচ্ছে আশার আলো। তুরস্কে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক বৈঠকের পর অগ্রগতি হয়েছে যুদ্ধবিরতি আলোচনায়। এই বৈঠকে নেওয়ার সিদ্ধান্তেই শুক্রবার 270 জন সামরিক ও 120 জন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে উভয় দেশ। বন্দি বিনিময়ের এই চুক্তি অনুযায়ী 1000 বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশ দুটির। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রত্যেক ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিক যারা রাশিয়ায় বন্দী আছেন তাদের মুক্ত করাই কিয়েভের লক্ষ্য। এছাড়াও রাশিয়ার উপর চাপ বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বানও জানান জেলেনস্কি। রাশিয়ার উপর চাপ বাড়ানোর এটাই উপযুক্ত সময়। এতে শুধু ফল আসবে তা নয়, বরং যা যা আমাদের পাওয়া উচিত সবটাই পাওয়া যাবে। আমাদের যখন যুদ্ধবিরতি প্রয়োজন তখন রুশরা তথাকথিত স্মারকলিপি তৈরিতে 1 সপ্তাহ অতিবাহিত করেছে। এটি অবশ্যই উপহাসের সামনে। বন্দীদের স্বাগত জানাতে বন্দর এলাকাগুলোতে ভিড় করেন স্বজনরা। হাতে প্রিয়জনের ছবি আর চোখে প্রতীক্ষার জল। দীর্ঘ সময় পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। এদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দি বিনিময় শেষ হলেই তারা একটি খসড়া শান্তি চুক্তি ইউক্রেনের সামনে উপস্থাপন করবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, একটি দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তির কাঠামো তৈরিতে তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিনিময়কে স্বাগত জানিয়ে বলেন, এটি বড় কিছুর সূচনা হতে পারে। তবে যুদ্ধবিরতির প্রস্তাবে এখনও রাজি হয়নি ক্রেমলিন। আর ভ্যাটিকানকে শান্তি আলোচনার সম্ভাব্য ভেন্যু বানানোর প্রস্তাবও লাভরভ প্রত্যাখ্যান করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছেন ফেডারেল বিচারক। আদালতের রায়ে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত প্রায় 6800 শিক্ষার্থীর ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলতে চলেছে। তহবিল বন্ধের হুঁশিয়ারি থেকে শুরু করে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের মতো সিদ্ধান্তের মাধ্যমে হার্ভার্ড কর্তৃপক্ষকে যেন নাজেহাল করে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার হার্ভার্ডের পাশে এসে দাঁড়িয়েছে দেশটির আদালত। শুক্রবার সংক্ষিপ্ত আদেশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি ক্ষমতা বাতিলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেন মার্কিন বিচারক অ্যালিসন ব্যারোস। তিনি বলেন, হোমল্যান্ড সিকিউরিটিজ ডিপার্টমেন্টের এই পদক্ষেপ গুরুতর ক্ষতির আশঙ্কা সৃষ্টি করেছে। অতএব নির্দেশটি আদালতের পূর্ণাঙ্গ বিবেচনার আগে কার্যকর হওয়া উচিত নয়। আদেশে বিচারক উল্লেখ করেন, প্রশাসনের সিদ্ধান্ত 6800 বিদেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন ও বৈধ অবস্থানকে হুমকির মুখে ফেলে দিয়েছে। হার্ভার্ডের পক্ষে মামলায় দাবি করা হয়, সরকারের এই পদক্ষেপ আইন ও মত প্রকাশের স্বাধীনতা সুস্পষ্ট লঙ্ঘন, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের 1/4 শিক্ষার্থীকে মাত্র একটি চিঠির মাধ্যমে মুছে ফেলতে চেয়েছে প্রশাসন। হোয়াইট হাউসের অভিযোগ, চরমপন্থী আন্দোলন ও ইসরায়েল বিরোধী মনোভাব দমনে যথেষ্ট পদক্ষেপ নেয়নি হার্ভার্ড, বরং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজশ রয়েছে বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বার জানান, এই সিদ্ধান্ত মূলত সরকারের প্রতিশোধমূলক আচরণ, যা হার্ভার্ডের পাঠ্যক্রম, শিক্ষক নিয়োগ ও ভর্তি পরীক্ষায় হস্তক্ষেপের চেষ্টা। এই সিদ্ধান্তে চীনা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ জানান, ইমিগ্রেশন পুলিশের তল্লাশির আশঙ্কায় তারা আতঙ্কে রয়েছেন। কেউ কেউ বিমানের টিকিট কেটে ফেরার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য উত্তেজনা আবারও চরমে। আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইউর পণ্যে 50% শুল্ক আরোপের সুপারিশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে 1 জুন থেকেই।
একই সঙ্গে ভারত কিংবা অন্য দেশে উৎপাদিত আইফোনের প্রতিটি সেটে অন্তত 25% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন তিনি। বাণিজ্য নিয়ে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। দুপক্ষ আলোচনা করছে এমন খবরও প্রচার হয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে শুল্ক সংক্রান্ত আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সুরাহা না হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যে সরাসরি 50% শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা কার্যকর হবে 1 জুন থেকে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক বাণিজ্য ঘাটতি $250 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যেটিকে অগ্রহণযোগ্য বলছে ওয়াশিংটন। বিপুল ঘাটতি মেটাতেই ট্রাম্প নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এদিকে শুল্কারোপের ঘোষণার পরই মার্কিন শেয়ার বাজারের সূচক 1% পড়ে যায়। কেবল ইইউ নয়, শুল্ক চাপছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপেলের ওপরও। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকা ব্যবহারের জন্য তৈরিকৃত আইফোন যুক্তরাষ্ট্রেই বানাতে হবে। যদি ভারত কিংবা অন্য দেশে এটি তৈরি করা হয়, সেক্ষেত্রে প্রতিটি ফোনে অ্যাপেলকে 25% শুল্ক দিতে হবে। এরই মধ্যে অ্যাপেলের সিইও টিম কুককে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই আক্রমণাত্মক শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। ইউরোপ বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্য চুক্তি চায়, কিন্তু একতরফা চাপের মুখে সমাধান কঠিন। দুই পক্ষের পরবর্তী আলোচনার উপরই এখন নির্ভর করছে এই শুল্ক যুদ্ধ কতদূর গড়াবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে চলছে ভয়াবহ দাবদাহ। কিছু এলাকায় তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় প্রদেশটির বিভিন্ন শহরে বেড়েছে লোডশেডিং। রাস্তায় দাঁড়িয়ে মাথায় পানি ঢালছে এক শিশু। সড়কের পাশেই বরফ কেটে বিক্রি করছেন দোকানদার। ভয়াবহ গরম থেকে রক্ষা পেতে এই প্রস্তুতি পাকিস্তানের সিন্ধু প্রদেশের সাধারণ মানুষদের। আবহাওয়া বিভাগের তথ্য বলছে, প্রদেশটির হায়দ্রাবাদ, লারকানা ও করাচি সহ বিভিন্ন শহরে তাপমাত্রা ছাড়িয়েছে 47 ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও পারদ ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। মানুষের পাশাপাশি গরমে নাকাল পশুরাও। তাদের একমাত্র আশ্রয় এখন খাল-বিলের পানি। বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। আমরা শুনছি আরো গরম বাড়বে সামনে, বিদ্যুৎ থাকছে না, গরম বাড়লেই লোডশেডিংও বাড়ছে। আমরা করবোটা কি? হায়দ্রাবাদে তাপমাত্রা 40 থেকে 47 ডিগ্রি হয়। বাজারে নারীরা, বৃদ্ধরা হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। হায়দ্রাবাদের স্থানীয় হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন 80 থেকে 90 জন রোগী। এর মধ্যে অন্তত 30 থেকে 40 জনই হিটস্ট্রোকে আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পাকিস্তানের আবহাওয়া অফিস বলছে, এই অবস্থা চলবে আরও একদিন। সবাইকে সরাসরি রোদ এড়িয়ে চলার এবং প্রচুর পানি পান করার পরামর্শ দিয়েছেন তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত 76। হাসপাতালে রোগীর ভিড়, চাপ সামলাতে হিমশিম অবস্থা। উত্তরাঞ্চলে এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রথম পদক্ষেপ মার্কিন প্রশাসনের। একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে আরোপিত বিধিনিষেধ শিথিল, স্বাগত জানালো দামেস্ক। এবং 4 দশকে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী হামলায় 20,000 ভারতীয় নিহত, দাবি নয়াদিল্লি। মিথ্যার উপর ভিত্তি করে আগুন নিয়ে খেলছে ভারত, হুঁশিয়ারি ইসলামাবাদের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।